ডক্টর জৈন ওই ভয়ঙ্কর দৃশ্যটার বর্ণনা দিতে গিয়ে থরথর করে কাঁপছিলেন। ইন্সপেক্টর, আপনি বিশ্বাস করবেন না, আমার শরীর ভয়ে বরফ হয়ে গিয়েছিল। আমি দেখলাম আমার স্ত্রী বিদ্যা নর্দমার মধ্যে পড়ে রয়েছে। ওর গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু যেন তার ধারালো নখের আঘাতে তার গোটা মুখটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। এছাড়াও সারা দেহ আহত। তারপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দুধের ইন্সপেক্টর ফরিক চাঁদ প্রশ্ন করলেন। তারপর আমি ভয়ে এমন চিৎকার করে উঠি, বাড়ি থেকে আমার চাকর খানসামারা ছুটে আসে। ওরাও এই দৃশ্য দেখে ভয়ে আটকে ওঠে। আমার ম্যানেজার শুক্লাল, সে বলে মেম সাহেব হয়তো এখনও বেঁচে আছেন। শুক্লাল কী করে বুঝলো আপনার স্ত্রী বেঁচে আছেন? শুক্লাল শখে কভারেজই করে, নারীর জ্ঞান আছে ওর। আচ্ছা, তারপর? ডক্টর জৈন ক্লান্ত চোখে বললেন, তারপর আমি আর দেরি করিনি। সবাই ধরাধরি করে বিদ্যাকে গাড়িতে তুলে দিল। আমি ওকে নিয়ে বাহাদুর শাহ জাফর মর্গে ডক্টর এস.কে. সেনের নার্সিংহোমে নিয়ে চলে গেলাম। কিন্তু ডক্টর সেন দেখেই বললেন ও আর নেই। ডক্টর জৈন একটা চাপা নিঃশ্বাস ফেললেন। ঘটনাটার বর্ণনা দিতে গিয়ে দুঃখে কষ্টে তার গলা প্রায় বুজে এলো। ইন্সপেক্টর ফরিক চাঁদ সামান্য ভ্রু কুঁচকলেন। তার মনে অনেক প্রশ্ন বুদবুদ কেটে উঠছিল। অন্য কেউ হলে তিনি মিসাইলের মতো প্রশ্ন ছুটতেন, কিন্তু হাই প্রোফাইল মানুষ এই ডক্টর জৈন, দুমদাম প্রশ্ন করা যায় না। এই ডাক্তার খোদ ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরির চক্ষু বিশেষজ্ঞ, বর্তমানে দেশের সেরা চোখের ডাক্তার, সম্প্রতি পদ্মশ্রী খেতাবও পেয়েছেন। ডক্টর জৈন নাকি ধন্বন্তরী, তিনি অন্ধ মানুষকেও দৃষ্টিদান করতে পারেন। ফরিক চাঁদ কিছু একটা ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে রাত 10টা। খুন হয়েছে আন্দাজ সন্ধ্যে 7:15 সময়। ইন্সপেক্টর আবার ডাক্তারের দিকে ফিরলেন। ডাক্তার জৈনকে এখন পরিস্থিতির আকস্মিকতায় বিধ্বস্ত দেখালেও এক ঝলক তাকালেই বোঝা যায় তিনিও আদ্যন্ত সুপুরুষ এবং ততটাই শৌখিন মানুষ। পরনে স্যুট, প্যান্ট, টাই থেকে শুরু করে কবজিতে বাঁধা ঘড়ি, কোনোটাই এদেশের নয়। এখন অবশ্য সেই বিদেশি জামাতে রক্তের দাগ শুকিয়ে রয়েছে। ফরিক চাঁদ বললেন, আপনার বাড়ি আর চেম্বার দুটোই তো ডিফেন্স কলোনিতে। ওখান থেকে বাহাদুর শাহ জাফর মর্গ তো অনেক দূর, অন্তত 10 কিলোমিটার। অত দূরে না গিয়ে কাছাকাছি কোথাও নিয়ে গেলেন না কেন? আর পুলিশেই বা খবর দিলেন না কেন? কথাটা বলে তিনি সামনে রাখা জলের গ্লাসটা বাড়িয়ে দিলেন ডাক্তারের কাছে। নিন, জল খান। ডক্টর জৈন ঢকঢক করে জলটা খেলেন। ডাক্তার এস.কে. সেন আমার বন্ধু। ওই বিপদে মাথার কাজ করছিল না, তাই ওর কথাই প্রথমে মনে পড়েছিল। তারপর ডক্টর সেন ওখান থেকে পুলিশকে ফোন করে খবর দেন। আধ ঘন্টা পর ডক্টর জৈন যে চেয়ারে বসেছিলেন, এখন সেই চেয়ারে বসে আছেন ডক্টর এস.কে. সেন। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি রীতিমতো ক্ষুব্ধ। কি হলো? আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছেন। ইন্সপেক্টর ফরিক চাঁদ নতুন আনা জলের গ্লাসটা বাড়িয়ে দিলেন এই ডাক্তারের দিকে। আপনিই বলুন ইন্সপেক্টর, ডক্টর জৈন এত বড় ডক্টর হয়ে কি করে এই ভুলটা করলেন? আমাকেই বা খামোকা কেন জড়ালেন? বডি আমার নার্সিংহোমে নিয়ে আসার অনেক আগেই ওর স্ত্রী মারা গিয়েছেন। সেখানে পুলিশ খবর না দিয়ে দুম করে আমার কাছে নিয়ে এসে আমাকে জড়ানোর কোনো মানে হয়? একে আমার নার্সিংহোম নতুন, তার উপরে এই কেলেঙ্কারি। ডক্টর এস.কে. সেন বিরক্ত কণ্ঠে বললেন। আমাকে বারণ করছিলেন যাতে পুলিশে ফোন না করি। চিন্তা করুন, ওর মতো মানুষের এই ভয় মানায়? ফরিক চাঁদ মন দিয়ে শুনছিলেন। ডক্টর জৈন কী বলেছিলেন আপনাকে? উনি বললেন আজ সন্ধেবেলা এক আত্মীয়র বাড়ি ওদের দুজনের নিমন্ত্রণ ছিল, ডিফেন্স কলোনিতেই। উনি চেম্বার থেকে ফিরে স্ত্রীকে তৈরি হতে বলে স্টাডি রুমে একটা দরকারি চিঠি দ্রুত লিখছিলেন। এই সময় তার মনে হলো পাশ দিয়ে যেন বিদ্যা বাইরে চলে গেলেন। ঠিক তারপরই একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদ শুনেই বাইরে বেরিয়ে যান। গিয়ে দেখেন দুটো লোক দূরে পালিয়ে যাচ্ছে। পাশ থেকে সাব ইন্সপেক্টর উদয় চোপড়া বড় বড় চোখ করে বলতে যাচ্ছিল, স্যার এ তো পুরো অন্য স্টেটমেন্ট। ফরিক চাঁদ সঙ্গে সঙ্গে উদয়কে থামিয়ে দিলেন। 1973 সালের 4 ডিসেম্বর দিল্লির অভিজাত এলাকা ডিফেন্স কলোনিতে বিখ্যাত ডাক্তার নরেন্দ্র সিং জৈনের স্ত্রী বিদ্যা জৈনের নৃশংস হত্যা সারা দেশে ঝড় তুলে দিয়েছিল। বিদ্যার শরীরে মোট 14টা ধারালো ছুরির আঘাত পাওয়া গেছিল। বোঝাই যাচ্ছিল অপরাধী তীব্র আক্রোশে ফালাফালা করেছে তাকে।
একজন অভিজাত উচ্চবর্গের গৃহবধূর প্রতি কার এমন আক্রোশ থাকতে পারে? আসুন জেনে নিই 1973 সালের সেই কুখ্যাত বিদ্যা জৈন হত্যা মামলার নেপথ্য কাহিনী। আগেই বলেছি, ডক্টর নরেন্দ্র সিং জৈন দেশখ্যাত চক্ষু বিশারদ ছিলেন। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখনই প্রায় 1 লক্ষ টাকা রোজগার করতেন মাসে। স্বয়ং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক হওয়ায় মান্যগণ্য ব্যক্তিদের সঙ্গে ছিল নিয়মিত ওঠা বসা। তাছাড়াও স্থাবর অস্থাবর অগাধ সম্পত্তি। বছর 50-এর ওপরে। বড় ছেলে ইতিমধ্যে ডাক্তারি পাশ করে হাসপাতালে ঢুকেছে, ছোট ছেলে এখন ডাক্তারি পড়ছে। কিন্তু তা সত্ত্বেও ব্যস্ত জীবনে নারীর প্রতি ছিল তার ভীষণ দুর্বলতা। প্রায় তাকে বিভিন্ন মহিলা বা কলগালের সঙ্গে ক্লাবে, সিনেমায়, রেস্তোরাঁয়, এমনকি হোটেলে রাত কাটাতেও দেখা যেত। এমন স্বনামধন্য ডাক্তারের এমন চরিত্রের জন্যে বন্ধুবান্ধব, স্থানীয় অনেকেই তাকে সাবধান করতেন। কিন্তু স্বভাব তো অত সহজে পাল্টায় না। যে সময়ের কথা বলছি, সেই সময়ে ডক্টরের রক্ষিতা ছিল চন্দ্রেশ শর্মা। ঘটনায় ঢোকার আগে চন্দ্রেশ সম্পর্কে কিছু বলে নেওয়া প্রয়োজন। আমরা যতই লিঙ্গসাম্যের ধ্বজা ওড়াই না কেন, অস্বীকার করে লাভ নেই, কিছু কিছু মহিলা আজও আছেন যারা নিজেদের ধীশক্তিতে নয়, রূপ যৌবনকেই মই হিসাবে কাজে লাগিয়ে উপরে উঠতে চেয়েছেন। আর বিত্তবিলাসের লোভে যে কোনো পুরুষের অঙ্কুশায়িনী হতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। যুগে যুগে এইসব রমণীর আবির্ভাব হয়েছে এবং চন্দ্রেশ তেমনই একজন। দরিদ্র পরিবারের মেয়ে, অল্প বয়সে তার বিয়ে দেওয়া হয়েছিল সাধারণ সদাগরি অফিসে কাজ করা এক কেরানির সঙ্গে। চন্দ্রেশ তার স্বামীকে সহ্য করতে পারত না। বরাবরই তার মনে হতো এই আটপৌরের জীবন তার জন্য নয়, সে জন্মেছে অনেক বড় কিছু পাওয়ার জন্যে বা হওয়ার জন্যে। ঈশ্বর বোধহয় চন্দ্রেশের সেই ডাক শুনেছিলেন। বিয়ের কয়েক বছরের মধ্যেই চন্দ্রেশের স্বামী অল্পভোগে পৃথিবী থেকে বিদায় নিলেন। চন্দ্রেশ জলে পড়ল বটে, তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই তরফই গরিব, তবু মনে মনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, ছলাকলা করে পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার চাপল্য ছিল যথেষ্ট। অল্প কয়েকদিনের মধ্যে সে বেশ অর্থবান এক পুরুষের দেখা পেল। হোক মধ্যবয়স্ক আর্মির মস্ত অফিসার, পয়সা অঢেল। চন্দ্রেশ আর দুবার ভাবল না। আগের পক্ষে তার এক ছেলেও ছিল, আর্মি অফিসার। তার সেই ছেলের দায়িত্ব নিতেও রাজি হয়ে গেলেন। চন্দ্রেশ আনন্দে ঝুলে পড়ল তার গলায়। বিয়ের পর কয়েক মাস ভালোই কাটল। তারপর একদিন দিল্লিতে এক পার্টিতে ঘটনাচক্রে চন্দ্রেশের সঙ্গে আলাপ হলো ডক্টর জৈনের। তখন চন্দ্রেশের বয়স 26 বছর। তাকে দেখতে অপরূপ সুন্দরী তা নয়, কিন্তু তার চটক আর যৌন আবেদন এমনই মন মাতাল করা যে ডক্টর জৈন সেই ডাকে সাড়া না দিয়ে পারলেন না। চন্দ্রেশ একদিন ছল করে ডক্টর জৈনের চেম্বারে চোখ দেখাতে এলো। দুজনেই একই ধরনের। ডক্টর জৈন বেশি দিন কোনো রক্ষিতার প্রতি অনুরক্ত থাকতে পারেন না। ওদিকে চন্দ্রেশ তার স্বামীর চেয়েও বড় শিকার পেয়ে উৎফুল্ল হয়ে পড়ল। পরকীয়ার আকর্ষণ বড় সাংঘাতিক। শুরু হলো অসমবয়সী দুজনের দামাল প্রেম। ক্রমশ পার্টি, হোটেল ঘর পেরিয়ে তারা পৌঁছালো দূর দূরান্ত ভ্রমণে। একটা জৈনের স্ত্রী বিদ্যা অনেকদিনই হাল ছেড়ে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন জোর করে আর যাই হোক বিশ্বস্ততা পাওয়া যায় না। কিন্তু চন্দ্রেশের স্বামীর কানে খবরটা উঠতে খুব বেশি দেরি হলো না। শুরু হলো তীব্র দাম্পত্য কলহ। অবশেষে একদিন দুজনের ডিভোর্স হয়ে গেল। চন্দ্রেশ বিশেষ বিব্রত হলো না। এখন তার পাখির চোখ ডাক্তার জৈনের প্রভূত বৃত্তের উপর। আর্মি ক্যাপ্টেনের সম্পত্তি সেখানে নেহাতি তুচ্ছ। একদিন ডাক্তার জৈন তৈরি হচ্ছেন, তিনি বোম্বাই যাবেন চোখের ওপর এক সেমিনারে বক্তৃতা দিতে। চন্দ্রেশ মুখ ভার করে বলল, তুমি খালি একাই যাও, আমাকে নিতে হবে না। ডক্টর জৈন চাইছিলেন চন্দ্রেশকে নিয়ে যেতে, কিন্তু মুশকিলটা হলো তার স্ত্রী বিদ্যার এক ঘনিষ্ঠ আত্মীয় বোম্বাইতেই থাকেন। হোটেলে দেখা করতে এলে এক বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। যতই হোক না, আইনে বিদ্যা এখনও তার স্ত্রী, অথচ চন্দ্রেশের তীব্র শারীরিক মোহও অগ্রাহ্য করা দুঃসহ। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মাথায় এক বুদ্ধি এলো। চন্দ্রা, তোমাকে এই মুহূর্তে আমি আমার প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত করলাম। আমি সেমিনার অর্গানাইজারদের বলে দিচ্ছি, তারা তোমারও বন্দোবস্ত করবে। আমি তোমাকে উপযুক্ত মাইনেও দেব। বাধাটুকু ঘুচে গেল। পুলিশ ছুটে এসে ডক্টর জৈনের বুকে মাথা রাখল। ফিরে আসি খুনের তদন্তে। ইন্সপেক্টর ফরিকচাঁদ তদন্তে নেমেই ডাক্তার আর চন্দ্রেশের গুপ্ত প্রণয়ের কথা বেশ দ্রুত
জেনে গেলেন। মানুষের মধ্যে তখন গুঞ্জন চলছে, একজন নিরীহ গৃহবধূর প্রতি কার এমন আক্রোশ থাকতে পারে। ইন্সপেক্টর ফরিকচাঁদ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ফরেন্সিক, পুলিশ কুকুর, সিভিল রেসের টিম একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এত বড় বাড়ির ব্যাপার বলে কথা, রাজনৈতিক মহল থেকেও প্রশ্ন উঠছে অহরহ। তদন্তে নেমেই ফরিকচাঁদের 3টে খটকা লেগেছিল। এক অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সুসজ্জিত বিদ্যাজয়নের গায়ের অলংকার বহুমূল্য ছিল। খুনি দুষ্কৃতীরা গয়না ছোঁয়নি, তার মানে ডাকাতি তাদের উদ্দেশ্য ছিল না। 2. ডক্টর জেন তার ডক্টর বন্ধুকে বলেছিলেন তিনি চিঠি লিখছিলেন। এই সময় বাইরে থেকে বিদ্যার আর্তনাদ শোনেন। গিয়ে দেখেন একটি গাড়ি চলে যাচ্ছে, অথচ পুলিশের কাছে বিবৃতি দিয়েছিলেন তিনি আর বিদ্যা একসঙ্গে বাইরের গাড়িতে সামনে অপেক্ষা করছিলেন। এমন সময় খুনিরা বিদ্যাকে রক্তাক্ত করে নর্দমায় ফেলে পালিয়ে যায়। এই অসঙ্গতি কেন? তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন এটা পূর্ব পরিকল্পিত হত্যা। তা না হলে হত্যাকারীরা ডক্টর জৈনকে স্পর্শ করল না কেন? আর একটা ব্যাপার খেয়াল করলেন, ডক্টর জৈন বিদ্যা খুনের মাত্র কয়েকদিন আগে ব্যাংক থেকে 10,000 টাকা তুলেছিলেন। তখনকার দিনে 10,000 টাকা কম টাকা ছিল না। তিনি জিজ্ঞাসা করলেন, ডক্টর জৈন, আপনি এই টাকা তুলে কি করেছিলেন? ডক্টর জৈন আমতা আমতা করে বললেন, ওই একটা ডোনেশন ফান্ডে টাকা দিয়েছিলাম। ফরিকচাঁদ আরও অবাক হলেন, বললেন, ক্যাশে? কোন সংস্থায়? ডক্টর জৈন ঠিকঠাক কিছু বলতে পারলেন না। আরও বেশ কিছুদিন অনুসন্ধান চালিয়ে ফরিকচাঁদ 7 জনকে গ্রেপ্তার করলেন। ডক্টর নরেন্দ্র জৈন, তার সেক্রেটারি চন্দ্রেশ শর্মা, চন্দ্রেশের পাতানো ভাই আর্মির হাবিলদার রাকেশ কৌশিক, 2 জন ভাড়াটে খুনি উজাগর সিং ও কর্তার সিং, তাদের সহকারী কল্যাণ গুপ্তা ও ভগীরথ, আর রামলালজি নামে এক ট্যাক্সি ড্রাইভার। ভাড়াটে খুনিদের ম্যারাথন জেরার পর বেরোলো এক চমকপ্রদ তথ্য। সামাজিক কলঙ্ক বা অন্য যে কোনো কারণেই হোক, ডক্টর নরেন্দ্র জৈন বিদ্যাকে ডিভোর্স দিতে চাননি। একদিকে চন্দ্রেশের বারংবার বিয়ের জন্য তাগাদায় বাধ্য হয়ে ঠিক করলেন দুজনে মিলে পৃথিবী থেকে সরিয়ে দেবেন নির্দোষ বিদ্যাকে। সেই মতো ছক হয় পরিকল্পনা। বিদ্যা জৈন খুন হয় ডিসেম্বরের 4 তারিখে, কিন্তু তাকে মারার প্ল্যান শুরু হয় সেপ্টেম্বর মাস থেকেই। আর এই হত্যাকাণ্ড এতটাই জটিল এবং নৃশংস ছিল যে সেটা আজও দৃষ্টান্ত হয়ে আছে। বিদ্যা জৈন হত্যার খবর পড়ে মানুষ যতটা বিস্মিত হয়েছিল তারও বেশি চমকে উঠল। স্ত্রী বিদ্যা জৈনকে হত্যার সন্দেহে গ্রেপ্তার ডক্টর নরেন্দ্র জৈন শীর্ষক খবর পড়ে। এত বড় দেশজোড়া নাম যার, সেই ডাক্তার খুনের দায়ে অভিযুক্ত। ঠিক 3 মাস পরে 1974 সালের 4 মার্চ প্রথম কেস উঠল দিল্লির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। কেস চলেছিল 500 দিন ধরে। ফরিকচাঁদ প্রায় 150 সাক্ষী জোগাড় করেছিলেন। আগেই বলেছি, চন্দ্রেশ ছিল সুখের পায়রা। সে বুঝেছিল ফেসে যখন একবার গেছে, শাস্তিতে জর্জরিত ডক্টর জৈনের সাথে থেকে আর লাভ নেই। সে বলল, ধর্মাবতার, পুরো টাকাটাই জুগিয়েছিলেন ডাক্তার সাহেব, আমি কিছু জানি না। 4 ডিসেম্বর সন্ধ্যা 7:15-তে ডক্টর জৈন বাড়ি ফিরেছিলেন। আগে তার 3 ঘন্টার গল্প আমরা একটু জেনে নিই। চন্দ্রেশ পাতানো ভাই হাবিলদার রাকেশ কৌশিককে বলেছিল, ডক্টরের বউকে এবার সরাতেই হবে, না হলে আর আমার কোনো আশা নেই, তুমি গন্ডা জোগাড় করে দাও। সেই দিন বিকাল 4:30-র সময় দিল্লির জমজমাট অঞ্চল চাঁদনি চকের নিউ ভিউ রেস্তোরাঁয় সবাই মিলে বসে খুনের ছক কষা হলো। হাবিলদার রাকেশ কৌশিক তার চেনা ট্যাক্সি ড্রাইভার রামলালজি আর পেশাদার খুনিগুলোকে নিয়ে এসেছিলেন। ডক্টর উজাগর সিং আর কর্তার সিংয়ের কাছে মানুষ খুন জল ভাত, টাকার জন্য তারা সব করতে পারে। কর্তার সিং বলল, এত বড় ঘরের ব্যাপার, ফেসে যাওয়ার চান্স অনেক বেশি, 25,000 টাকা লাগবে, ওর চেয়ে কম হবে না। ডক্টর জৈন মুখে কোনো কথা না বলে ছোট্ট নোট করে বুঝিয়ে দিলেন টাকাটা কোনো ব্যাপার না। 10,000 টাকা তুলেই রেখেছিলেন দিন 2 আগে, বিনা বাক্য ব্যয়ে অ্যাডভান্স করে দিলেন। বাকি 15,000 কাজ হাসিল হওয়ার পরেই পেয়ে যাবে, শুধু সাবধানে যেন হয়, খেয়াল রেখো, সব ঠিকঠাক মিটলে বকশিসও পাবে। 2 যমদূত বড় বড় দাঁত বের করে হাসলো। কী যে বলেন স্যার, উজাগর সিং কর্তার সিং কোনো কাঁচা কাজ করে না, এমনভাবে সালটে দেবো পুলিশের বাপের 7 দিনেই কিছু বুঝতে পারবে, ওসব নিয়ে একদম চাপ নেবেন না। ডক্টর জৈন বেরিয়ে যেতে চন্দ্রেশ মুখ খুলল, আমি আর ডাক্তারবাবু 6:30 নাগাদ পৌঁছবো, তৈরি থেকো।